নমস্কার, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপায়ন। আজকের ভিডিওটা কিন্তু একেবারেই অন্য রসের হতে চলেছে। তার কারণ আজকে আর কোনো জাগতিক বা বস্তুবাদী বিষয় নিয়ে আপনাদের সামনে আমি নতুন তথ্য উপস্থাপন করব না। আজকে যে দুটি ঐতিহ্যবাহী ইমারত নিয়ে আপনাদের সঙ্গে আমি তথ্য উপস্থাপন করব গল্পের আকারে, সেই দুটি ইমারতের পরতে পরতে কিন্তু জড়িয়ে আছে অলৌকিকতা। আমি কলকাতার দুই অত্যন্ত বিখ্যাত বিল্ডিং বা ইমারত বা স্থাপত্য অট্টালিকা আমরা যাই বলি না কেন, সেই দুটোর আগা পাঁচতলা আনুপূর্বিক বিবরণ এবং কোন অলৌকিকতার মধ্যে দিয়ে সেই দুটি ইমারত আজও রহস্যের কেন্দ্রবিন্দুতে আপতিত হয়ে চলেছে তা আপনাদের আমি জানাই। আমি রাইটার্স বিল্ডিং বা মহাকরণ এবং হেস্টিংস হাউসের কথা বলছি। চলে আসি রাইটার্স বিল্ডিং এর কথায়। প্রথমে রাইটার্স বিল্ডিং, রাইটার্স শব্দের মানেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। রাইটার্স হলো ব্রিটিশ কেরানি। ব্রিটিশ কেরানিদেরই রাইটার্স হিসেবে অভিহিত করা হতো। সময়টা 1780। বাংলায় সবে কয়েক দশক ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোড়াপত্তন হয়েছে। ঠিক সেই সময় ইংরেজরা অনুভব করল যে এমন একটি অট্টালিকা নির্মাণ করা প্রয়োজন, যে অট্টালিকায় ব্রিটেন থেকে আগত তরুণ যারা ক্লার্ক বা করণিক বা আমরা চলতি ভাষায় যাদের কেরানি বলি, সেই কেরানিরা অবস্থান করবে এবং দেশীয় ভাষা শিক্ষা থেকে শুরু করে কিভাবে এই নতুন তৈরি হওয়া উপনিবেশকে শাসন করবে তার সমস্ত পাঠ তাদের দেওয়া হবে। এবং সেই কারণেই রাইটারদের আস্তানা থেকেই নামকরণ করা হয় রাইটার্স বিল্ডিং, অর্থাৎ পরবর্তী সময়ে যা মহাকরণ হিসেবে পরিচিত। ব্রিটিশ সাম্রাজ্যবাদের যুগ আমরা অনেক দিন হলো পেরিয়ে এসেছি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেই কালো অধ্যায়ের মধ্যেই 1930-এর দশকে আমরা বিনয় বাদল দীনেশের সেই চিরপ্রজ্জ্বল অলিন্দ যুদ্ধ শুনেছি। সেই জয়গাথা আমরা প্রত্যক্ষ করার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু বহু দশক পেরিয়ে যাওয়ার পরেও বিনয় বাদল দীনেশ আমাদের মনের মণিকোঠায় অক্ষয় আসন করে রেখেছেন। সেটা অন্য প্রসঙ্গ, সেই বিষয়ে আবারও নতুন কোনো একটা উপস্থাপনায় আপনাদের সঙ্গে আমি থাকব। কিন্তু আজকে আমার প্রসঙ্গটা একটু আলাদা। এই যে রাইটার্স বিল্ডিং, এই রাইটার্স বিল্ডিংকে কেন্দ্র করে কিন্তু দশকের পর দশক ধরে ভূতের গল্প প্রচলিত আছে। ভূত বা অলৌকিক, প্রেত, পিশাচ যাই আমরা বলি না কেন, আমরা কেউ ভূতে বিশ্বাস করি বা না করি, আমরা ভূতের কাহিনী শুনতে পছন্দ করি এবং অতি নাস্তিকরাও ভয় পেতে কিন্তু ভালোবাসে। আমি নাস্তিক নই, আমি আস্তিক, আমি ভূতে বিশ্বাস করি, কিন্তু ভূতের প্রতি অতটা আমার আতঙ্ক কখনো কাজ করে না। তো যাই হোক না কেন, রাইটার্স বিল্ডিং এর কথায় ফিরে আসি। রাইটার্স বিল্ডিং এ কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় থেকেই এরকম বহু ঘটনা দেখা গেছে, কিংবা বহু ঘটনার সাক্ষী থেকেছেন অনেকে, যারা প্রকাশ্যে বলেছেন যে বিকেল হয়ে যাওয়ার পরে কিংবা রাতে রাইটার্স বিল্ডিংয়ে কিন্তু নানা রকম অলৌকিক ঘটনা তাদের চোখের সামনে ঘটেছে। এবং এমন ব্যক্তিরাই ক্যামেরার সামনে পরবর্তী সময় বলেছেন, যাদের কথাকে সম্পূর্ণভাবে মিথ্যা বা গুল বলে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আমি প্রথমেই আসি 1960-এর দশকে। বিধানচন্দ্র রায় সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই বিধানচন্দ্র রায়ের সময়ে তাঁরই অত্যন্ত বিশ্বস্ত পরিচারক জামির উদ্দিন, সেই জামির উদ্দিন ভৌতিক ঘটনার কিন্তু সম্মুখীন হয়েছিলেন। কিভাবে, তাহলে ঘটনাটা আপনাদের বলি। জামির উদ্দিন পরবর্তী সময় বলছেন যে তিনি বিধানচন্দ্র রায় তার মুখ্যমন্ত্রিত্বের যে নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় অবধি তিনি মহাকরণে থাকতেন, তারপর স্বাভাবিকভাবেই তিনি বাড়ি চলে যেতেন। এরকমই একটা দিন বিধানচন্দ্র রায় তার কাজ শেষ করে বাড়ি ফিরে গেছেন। জমির উদ্দিন বিধান রায়ের ঘরের ভেতরে সমস্ত ফাইলপত্র গুছিয়ে রাখছে। ফাইলপত্র রাখার কাজও তখন প্রায় শেষ হয়ে গেছে। তারপর জমির উদ্দিন মুখ্যমন্ত্রীর চেম্বার লাগোয়াই ওয়াশরুমে ঢুকলেন এবং ঢোকার সঙ্গে সঙ্গে দেখলেন একটি প্রেত মূর্তি সেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। জামির উদ্দিন চমকে গেলেন, শিহরিত হলেন, কিন্তু পরক্ষণেই আর কাউকে দেখতে পেলেন না। খোলা করিডোরের সামনে, রাইটার্সের সেই বিখ্যাত করিডোর, সেই বিখ্যাত করিডোরের এ প্রান্ত থেকে ও প্রান্ত জামির উদ্দিন ছুটে বেড়ালেন, কিন্তু
আর সেই প্রেত মূর্তির দেখা তিনি পেলেন না। এবার চলে আসি আরও 5-7 বছর বাদে 1967-তে আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গে সেই সময় যুক্তফ্রন্ট সরকার চলছে এবং যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখোপাধ্যায়। সেই অজয় মুখোপাধ্যায়ের মূল তত্ত্বাবধায়ক ছিলেন ফণীন্দ্রমোহন রায়। সেই ফণীন্দ্রমোহন রায়ও কিন্তু প্রত্যক্ষ করেছিলেন এরকমই একটি অলৌকিক ঘটনা। রাত হয়ে এসছে, অজয় মুখোপাধ্যায় নিজের সেদিনের কাজ শেষ করে বাড়ি ফিরে গেছেন। ফণীন্দ্রমোহন রায় তত্ত্বাবধান করছেন ঘরগুলোতে যে পরবর্তী দিনে বা আগামীকাল আর কি কি কাজ থাকবে, তার জন্য যে ফাইলপত্রগুলো রাখতে হবে সেগুলো যথা জায়গায় যাতে রেখে দেওয়া যায়, মুখ্যমন্ত্রী এসে যাতে পরের দিন কোনো অসুবিধার সম্মুখীন না হন, ফণীন্দ্রমোহন রায় সমস্ত কাজ দেখছেন। তিনি অজয় মুখোপাধ্যায়ের ঘরে ঢুকলেন। ঢুকেই তিনি দেখতে পেলেন যে একটি সাহেব প্রেত মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। ফণীন্দ্রমোহন রায়ের তখন অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। সেই সাহেব প্রেত মূর্তি আস্তে আস্তে তার দিকে তাকিয়ে আবার ফিরে গেলেন সেই করিডোরের দিকে। ফণীন্দ্রমোহন রায় সঙ্গীত ফিরে পেয়ে নিজেকে একটু সামলে নিয়ে করিডোর দেখলেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চললেন, কিন্তু আর কোনো সাহেব প্রেত মূর্তিকে ফণীন্দ্রমোহন রায় দেখতে পাননি। তারপরে আর কোনোদিনই তিনি সেই পরিস্থিতির সম্মুখীন হন। এরপর চলে আসি 7-এর দশকে, 70-এর দশক। সেই সময়টা অত্যন্ত উত্তাল সময়। সেই সময়ের একটা বিশেষ অধ্যায়ের কথা আমি আপনাদের বলব। 1975 কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করেছেন এবং সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর। সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের অন্যতম বিশ্বস্ত মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তো সুব্রত মুখোপাধ্যায় সেই সময় তরুণতম সদস্য হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি একই সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং একই সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে অত্যন্ত কম বয়সে সুব্রত মুখার্জির হাতে কি গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই সময় জরুরি অবস্থায় প্রেস সেন্সরশিপ চালু ছিল, অর্থাৎ সংবাদপত্রে কোন খবর বেরোবে বা না বেরোবে সেটা ঠিক করে দিতেন সরকারি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, এবং পশ্চিমবঙ্গে এই অপ্রিয় কাজটি করতে হতো সুব্রত মুখোপাধ্যায়। প্রত্যেক দিনের মতো সেদিনও বিকেল হয়ে এসছে এবং সুব্রত মুখোপাধ্যায়ের অভ্যেস ছিল যে একটু বিকেল অবধি কাজ করা। তিনি কাজ করছেন। কাজ করে যখন দেখলেন যে কাজ শেষ হয়ে এসছে এবং পরের দিনের সংবাদপত্রে কি কি সংবাদ বেরোবে সেই সমস্ত নির্দেশ তিনি প্রেসদের দিয়ে একটু আরাম করে বসলেন। সবাই তখন চলে গেছে, প্রেসের প্রতিনিধিরা এবং তার যারা কর্মচারী ছিল তারাও ইতিউতি চলে গেছে অন্যান্য ফ্লোরে। ঠিক সেই সময় কাজ শেষ হয়েছে, সুব্রত মুখোপাধ্যায় চেয়ারে একটু জিরিয়ে নিয়ে ফিরছেন। তিনি করিডোর দিয়ে হেঁটে চলছেন। করিডোর দিয়ে হেঁটে চলার পরে যে লিফটটা থাকে মহাকরণে, এখনো আছে, সেই লিফটে তিনি উঠতে যাবেন এমন সময় তিনি মুখোমুখি হলেন এক দীর্ঘদেহী কনস্টেবলের চেহারাটা দেখে তার একটু খটকা লাগলো, কারণ 70-এর দশকে কনস্টেবলদের যে পোশাক আশাক ছিল এবং তাদের গায়ের যে কমপ্লেকশন ছিল তার সঙ্গে এই কনস্টেবলটিকে কিন্তু মেলানো যাচ্ছে না। কিন্তু রাত হয়ে এসেছে, সুব্রত মুখোপাধ্যায় অতটা খেয়াল করলেন, কিন্তু তবুও তার একটু খটকা লাগলো, কারণ আম ভারতীয়দের চেহারার যা উচ্চতা সেই উচ্চতা থেকে কনস্টেবল অনেক বেশি দীর্ঘদেহী। খুব সম্ভবত তার মনে হলো শ্বেতাঙ্গ। তিনি কনস্টেবলের সঙ্গে করমর্দন করার জন্য এগিয়ে গেলেন। তার সেরকম কোনো ভ্যানিটি ছিল না এবং কনস্টেবল করমর্দন না করে সুব্রত মুখার্জিকে স্যালুট করল। সুব্রত মুখার্জি কিন্তু চলে যেতে পারতেন, কিন্তু কেন জানি না সেদিন সুব্রত মুখোপাধ্যায় হঠাৎ করে তার চোখ দুটো নিক্ষিপ্ত হলো কনস্টেবলের পায়ের কাছে এবং তিনি যা দেখলেন তা আজীবন তিনি ভুলতে পারেন। সুব্রত মুখোপাধ্যায় বলছেন পরবর্তী সময় যে তিনি দেখলেন যে কনস্টেবলের পা মাটিতে ছুঁয়ে নেই, তার পা উল্টো দিকে ঘোরানো এবং সেই পা শূন্যে ভাসছে। সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায় তার স্বামীর মৃত্যুর ঠিক পরে একটি বই প্রকাশ করেছেন, কাছের মানুষ সুব্রত।
সেখানেও কিন্তু এই ঘটনার বিবরণ আছে। সুতরাং রাইটার্স বিল্ডিং এর 5th ব্লক, দ্বিতীয় তলায়, এই তলাটা নিয়েই এবং এই ব্লকটাকে নিয়েই যাবতীয় গন্ডগোলের সূচনা। এবং রাইটার্স বিল্ডিং এর পরতে পরতে এই রকম ভৌতিক ঘটনা ছড়িয়ে আছে। স্বাধীনতার ঠিক পরবর্তী সময় যারা রাইটার্স বিল্ডিং এর দায়িত্বে ছিলেন এবং যারা রাইটার্স বিল্ডিং থেকে রাজ্য শাসন করতেন, তারা কিন্তু এভাবে বহু সময় সাহেব ভূতের দেখা পেয়েছেন। সাহেব ভূতের অতৃপ্ত আত্মা রাইটার্স বিল্ডিং এর অলিন্দে অলিন্দে ঘুরে বেড়ায়। এখানে আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে তাহলে বিনয় বাদল দীনেশের আত্মাকে কেন রাইটার্স বিল্ডিং এ কেউ কোনোদিন দেখেনি? এর উত্তরটা আমি আপনাদের দিচ্ছি। হিন্দু শাস্ত্র একথাই বলে যে যারা মহত্তম ব্যক্তি, সেই মহত্তম ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করেন তখন তাদের অবিনশ্বর আত্মা ব্রহ্মে লীন হয়ে যান। তারা কখনো আর অতৃপ্ত থাকেন না। তার কারণ সমগ্র জীবনে তারা যা পুণ্য অর্জন করেছেন সেই পুণ্যই তাদের ব্রহ্মে লীন করে দেয়। তাদের আর পুনর্জন্ম হয় না, তারা পরমাত্মার সঙ্গে মিশে যান। কিন্তু যারা পাপাচারী কিংবা যারা অত্যন্ত নিম্ন স্তরের মানুষ, সেই নিম্ন স্তরের মানুষরা কিন্তু আজীবন ঘুরে বেড়ানোর জন্য সচেষ্ট হন এবং অনেক অনেক বছর বাদে তাদের মুক্তি ঘটে। ঠিক সেই কারণেই হয়তো সাহেব ভূতেরা, যে সাহেবরা জীবিতাবস্থায় ভারতবাসীদের শোষণ করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, সেই সাহেব ভূতেরা মুক্তি পায়নি স্বাধীনতার পরেও, দশকের পর দশক। তারা ঘুরে বেরিয়েছে রাইটার্সের অলিন্দে অলিন্দে অতৃপ্ত আত্মা নিয়ে। তাদের অতৃপ্ত বাসনা তাদেরকে ছুটিয়ে বেরিয়েছে রাইটার্সের অলিন্দে, রাইটার্সের দরজায়, রাইটার্সের কণ্ঠে। পরিশেষে আরো একটা কথা বলতে চাই রাইটার্স বিল্ডিং সম্বন্ধে। এই প্রশ্নটা আপনাদের মনেও নিশ্চয়ই জেগেছে যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন ক্ষমতায় এলেন 2011 খ্রিস্টাব্দে, তারপর থেকে 2012 অবধি তিনি রাইটার্স বিল্ডিংয়েই ছিলেন, সেখান থেকেই তিনি রাজ্য শাসন করতেন। কিন্তু রাইটার্স বিল্ডিং এর সংস্কারের জন্য তিনি 2012 থেকে এখনো অবধি নবান্নে অবস্থান করছেন। এবং আপনাদেরকে এটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় যে কোনো মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে কোন একটি ভবনকে সংস্কার করার, তার জন্য প্রায় 14 বছর অতিক্রান্ত হয়ে যায়। রাইটার্স বিল্ডিং এর সংস্কার কিন্তু আজও শেষ হয়। সেই সংস্কার অর্ধপথেও এখনো অগ্রগতি লাভ করে। এর নেপথ্যে কি কারণ থাকতে পারে বলে আপনাদের মনে হয়? আমার তো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, অর্থাৎ সোজা কথায় তিনি ভূতের ভয় পেয়েছিলেন, যার জন্যই তিনি নবান্ন থেকে আর রাইটার্সে ফিরে আসতে চাইছেন এবং সংস্কার এখনো অবধি ঢিমেলয়ে চলছে। এই তো গেল রাইটার্স বিল্ডিং এর কথা। এবার আমি আসি আরো একটা ঐতিহ্যবাহী ভবনের কথায়, হেস্টিংস হাউস। হেস্টিংস হাউসের ইতিহাসটা ঠিক কি? 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন বিস্তার করে। কিন্তু তারও বেশ কয়েক দশক অতিক্রান্ত হয়ে যাওয়ার পর অবশেষে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন এবং 1772 থেকে 1785 পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এটা হচ্ছে ইতিহাস। এবং সেই সময় তিনি নিজের শাসনের জন্য একটি প্রাসাদোপম অট্টালিকা নির্মাণ করেন, যেটি বেলভেডিয়ার হাউস বা ওয়ারেন হেস্টিংস হিসেবে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখন হেস্টিংস হাউসে সেখানে একটি মহিলা টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ওয়ারেন হেস্টিংসের সময় জেনারেলশিপের ওই যে 1772 থেকে 1785 অর্থাৎ 13 বছর, সেই 13 বছর তিনি ওই বেলভেডিয়ার হাউসেই থেকেছেন এবং সেইখানে অবস্থান করেই সমগ্র ভারতে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ঘটিয়েছেন। কিন্তু ওয়ারেন হেস্টিংসের চলে যাওয়ার পরে সেই হেস্টিংস হাউসেই কিন্তু বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটতে থাকে। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরো একটা কথা বলি যে এই যে হেস্টিংস হাউস, এই হেস্টিংস হাউসের ভেতরে বসে ওয়ারেন হেস্টিংস নিজেও তার জীবিতকালে কিন্তু ভূত দেখেছিলেন এবং তিনি একা দেখেন, তার গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলের প্রত্যেকে দেখেছে। ঘটনাটা একটু খুলেই বলি আপনাদের। সময়কালটা সেই 1772 থেকে 85-এর মধ্যে দোর্দণ্ড প্রতাপে শাসন করছেন ওয়ারেন হেস্টিংস। সেই সময় কাউন্সিলের মিটিং বসেছে একদিন হেস্টিংস হাউসে, সকলে সেখানে আছেন। হঠাৎ করে
একটি হ্যাট পরিহিত ছায়ামূর্তি তাদের সামনে এসে উপস্থিত। প্রত্যেকে চমকে গেল, শিহরিত হল, প্রত্যেকে আতঙ্কিত হয়ে উঠল এবং কয়েক সেকেন্ড বাদে সেই ছায়ামূর্তি আবারও আস্তে আস্তে নেমে গেল। ওয়ারেন হেস্টিংস জিজ্ঞেস করলেন প্রত্যেককে যে কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সেখানে তার কাউন্সিলেরই অন্যতম সদস্য মিস্টার শেক্সপিয়ার, বলাই বাহুল্য ইনি কিন্তু ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার, কাউন্সিল মেম্বার শেক্সপিয়ার, সেই কাউন্সিল মেম্বার শেক্সপিয়ার তখন বললেন যে আপনি বা আপনারা প্রত্যেকে আমারই বাবাকে এখানে দেখেছেন। এবং তার কিছুদিন বাদেই খবর পাওয়া গেল যে মিস্টার শেক্সপিয়ারের বাবা ইংল্যান্ডে পরলোক গমন করেছেন। সুতরাং হেস্টিংস নিজের জীবিতকালেই কিন্তু অলৌকিকতার দর্শন করেছিলেন। 1785 পর তিনি ইংল্যান্ডে ফিরে গেলেন এবং ইংল্যান্ডে ফিরে যাওয়ার পরে তার বিরুদ্ধে কিন্তু নানা রকম দুর্নীতির মামলা সামনে আসতে থাকলো এবং দুর্নীতিগ্রস্ত যে ওয়ারেন হেস্টিংস ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ দুর্নীতির আশ্রয় নিয়েই তিনি মহারাজা নন্দকুমারকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। তার সেই অপশাসনের কথা আমরা প্রত্যেকে জানি। তো 1787 থেকে 1795 খ্রিস্টাব্দে এই দীর্ঘ 8টা বছর ওয়ারেন হেস্টিংসকে মামলা চালিয়ে যেতে হয়েছে এবং তাকে ইমপিচও করা হয়েছিল। অবশেষে মাথার ঘাম পায়ে ফেলে 8 বছর বাদে 1795 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বেকসুর খালাস পান এবং তার বাকি জীবনটা ইংল্যান্ডেই কাটে। 1818-তে ওয়ারেন হেস্টিংসের জীবনান্ত হয় এবং সেই 1818 থেকেই হেস্টিংস হাউসে অলৌকিকতার মূল সূচনা ঘটে। 1818 থেকে শুরু করে আজ অবধি বহু মানুষ একথাই বলেছেন যে রাতের অন্ধকারে কোনো একটি ফিটেন গাড়ি, 4 ঘোড়ায় টানা কিংবা 2 ঘোড়ায় টানা সেই বলিষ্ঠ দামি বিত্তশালী ফিটেন গাড়ি চলে আসে হেস্টিংস হাউসের একেবারে সিংহ দরজার সামনে। সিংহ দরজা খুলে যায় এবং সিংহ দরজা খুলে যাওয়ার পরে সেই ফিটেন গাড়ি ক্রমশ হেস্টিংস হাউসের দ্বার প্রান্তে উপনীত হয়। দ্বার প্রান্তে উপনীত হওয়ার পরেই দরজা খুলে নেমে আসেন স্বয়ং ওয়ারেন হেস্টিংস। তিনি হেস্টিংস হাউসের ভেতরে প্রবেশ করেন এবং কয়েক মিনিট বাদেই আবারও ফিরে আসেন ফিটেন গাড়ি, কিন্তু তার হাতে তখন দেখা যায় একটা কালো অ্যাটাচি সুটকেস। ফিটেন গাড়ির ঘোড়ার টকবক আওয়াজ ক্রমশ মিলিয়ে যেতে থাকে পল্লবীন তিলোত্তমার। ওয়ারেন হেস্টিংসের প্রেতাত্মার হাতে কোন ব্যাগ থাকে? পরবর্তীকালে গবেষণায় উঠে এসেছে যে হেস্টিংস যখন ইংল্যান্ডে প্রত্যাবর্তন করছেন তখন তার বহু নথি সংবলিত একটি অ্যাটাচি কেস তিনি ভারতে ফেলে গেছেন। হয়তো ইচ্ছাকৃতভাবে ফেলে তিনি যাননি, কিংবা ফেলে গেছিলেন, তিনি মনে করেছিলেন তিনি ভারতে আবার আসবেন, কারণ তার বিরুদ্ধে যে মামলা শুরু হবে এটা তিনি অনুমান করেন। সুতরাং সেই অ্যাটাচি কেস কিন্তু এখনো হেস্টিংস হাউসের সংগ্রহশালায় রাখা আছে, কেউ গেলেই দেখতে পাবে। এবং সেই অ্যাটাচি কেসের মধ্যে ওয়ারেন হেস্টিংসের প্রেমিকার একটি ছবিও আছে। মনে করা হয়ে থাকে, এরকমও অনুমান করা হয়ে থাকে যে হেস্টিংস তার প্রেমিকাকে কিন্তু ভুলতে পারে। সেই দইতা, সেই প্রেয়সীর টানে তিনি আজও হেস্টিংস হাউসে রাতের অন্ধকারে ফিটান গাড়িতে চেপে চলে আসেন। হেস্টিংস হাউসে শুধু যে ওয়ারেন হেস্টিংসের প্রেতাত্মাকে দেখা যায় তা কিন্তু নয়, ওয়ারেন হেস্টিংসের স্ত্রী মারিয়ান হেস্টিংসকেও কিন্তু হেস্টিংস হাউসের রাতের অন্ধকারে হাতে একটি লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হেস্টিংস এবং তার স্ত্রীর সম্পর্ক কিন্তু 1785-এর দিকে খুব একটা ভালো ছিল না। সেই কারণে হেস্টিংস যখন ইংল্যান্ডে ফিরে যান মারিয়ানকে কিন্তু ভারতেই রেখে যান এবং এই হেস্টিংস হাউসকে তিনি মারিয়ানের নামে লিখে দেন এবং মারিয়ান যতদিন জীবিত ছিলেন 1837 অবধি তিনি কিন্তু ভারতেই অবস্থান করেছেন। মনে করা হয়ে থাকে যে মারিয়ান হেস্টিংস তার অতি প্রিয় এই অট্টালিকার মায়া আজও কাটাতে পারে এবং সেই কারণেই রাতের অন্ধকারে অবগুণ্ঠনের চাদরে মারিয়ান হেস্টিংসের প্রেতাত্মা আলো জ্বালিয়ে দেখতে আসেন তার সেই জীবিতাবস্থার অতি প্রিয় বাসভূমিকে, যে বাসভূমি মৃত্যুর পরেও তাকে নক্ষত্র লোকের সুদূর প্রান্তর থেকে টেনে আনে মর্তভূমিতে। ওয়ারেন হেস্টিংস এবং মারিয়ান হেস্টিংসের পাশাপাশি ছোট্ট আরো একটা ঘটনার কথা আপনাদের বলব। শুধু যে মানুষই প্রেতাত্মা হয় তা কিন্তু নয়, মনুষ্যতর প্রাণীরাও হয়।
একটি ঘোড়ার অস্তিত্ব বারংবার হেস্টিংস হাউসে কিন্তু দেখা যায়, আজও দেখা যায়। একটি একক ঘোড়া টকবক করে ছুটে আসে হেস্টিংস হাউসের ভিতরে। সেই ঘোড়াটা আসলে কার? কে সেই ব্যক্তি যে ঘোড়াটিকে পুষেছিলেন? এবং এই ঘোড়াটিও বা কোথা থেকে আসে? কোন অজানা লোক থেকে ফিরে আসে এই অশ্ব? পরবর্তী সময় গবেষণায় উঠে এসেছে যে হেস্টিংসের যিনি অশ্বরক্ষক ছিলেন তার একটি প্রিয় ঘোড়া ছিল, সেই ঘোড়াটা হেস্টিংসেরও প্রিয় ছিল। সেই ঘোড়াটি কোনো কারণে কোনো ইংরেজ শাসকের অসাবধানতা বশত তার বন্দুকের ছুটে যাওয়া গুলিতে গুলিবিদ্ধ হয় এবং নিহত হয়। এবং তারপর থেকেই সেই অশ্ব প্রেতাত্মা, বা চলতি ভাষায় আমরা যদি বলি ঘোড়াভূত, সেই অশ্ব প্রেতাত্মা বা ঘোড়াভূত হেস্টিংস হাউসে বারবার ফিরে আসে। সুতরাং রাইটার্স বিল্ডিং এবং হেস্টিংস হাউসের এই অলৌকিকতার কথা আপনাদের প্রত্যেককে শোনালাম। প্রত্যেকে বিচার করবে। আমি কোনো দৃঢ় বিশ্বাসের জায়গা থেকে এই ভিডিও আপনাদের দেখাই। বিশ্বাস অবিশ্বাস তা আপনাদের হাতে। আপনারা বিশ্বাস করবেন না হেসে উড়িয়ে দেবেন তা সম্পূর্ণ আপনাদের হাতে। কিন্তু মাঝে মাঝে সত্য হয়ে ওঠে কল্পনার থেকেও চমৎকার। এই অলৌকিকতাতে কি কোনো সত্য নিহিত আছে? এই অলৌকিকতার কি কোনো সারবত্তা আছে? এগুলো কি সত্যিই অলৌকিক ঘটনা, নাকি মানুষের বিভ্রম, নাকি মানুষের অবাধ মনের কল্পনা? সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। কোন সিদ্ধান্তে আপনারা আসলেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আগামী রবিবার আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে নতুন তথ্য, নতুন বিষয় আপনাদের সামনে আমি দীপায়ন উপস্থিত থাকব। প্রত্যেকে দীপায়ন স্পিক্সের সাথে থাকবেন এবং আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যেভাবে আপনারা আমার চ্যানেলকে সমর্থন করছেন তাতে আমি সত্যিই আপ্লুত। এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ প্রত্যেক।